আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি একাডেমিক আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তন্ময় সরকার, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই ক্লাসটাতে আমরা পড়ব মূলত তোমাদের ইউনিট ভিত্তিক মূলত হচ্ছে যে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আর হচ্ছে লাভ, এই দুইটা তোমাদের ইউনিট 8-এ যে গুরুত্বপূর্ণ দুইটা প্যাসেজ আছে, এই দুইটা আজকে আমরা পড়বো। এই দুইটা থেকে কি কি পড়বো দেখো। এই দুইটা থেকে আমরা পড়বো এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি রাইটিং। এই ক্লাসটা কাদের জন্য? মূলত যারা এইচএসসি 26-এর পরীক্ষার্থী প্লাস যারা এইচএসসিতে আছো, কারণ তোমাদের এই সেম বই কিন্তু 26-27 সবারই সেম বই। তো এটা মোটামুটি দুইজন, তোমরা যা 27 ব্যাচ 26 ব্যাচ দুজনেরই এই ক্লাসটা কাজে লাগবে আশা করা যাচ্ছে। এর আগে বলে রাখি, মূলত হচ্ছে এই ক্লাসটা কিন্তু বাকি ভাই এর আগের ক্লাসগুলো নিয়ে ফেলেছেন, তারপরে আমরা ক্লাসটা নিচ্ছি। মূলত এই যে এই প্যাসেজগুলো বাকি ভাই কিন্তু একদম ডিটেইলসে ধরিয়ে ধরিয়ে তোমাদের কিন্তু এক একটা করে প্যাসেজ পড়িয়েছে। তো প্রথম কাজ, তোমাদের একদম প্রথম কাজ হচ্ছে তোমরা কি করবে, প্রথমে হচ্ছে বিগত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো আগে করবে, তারপরে এটাতে আসবে। কারণ এই ক্লাসটা কিন্তু এই যে এই প্যাসেজগুলো ডিটেইলে যদি না পড়া থাকে তাহলে এখান থেকে এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি পড়তে কিন্তু তোমার কিন্তু ঝামেলা হবে। তাই প্রথমে এই প্যাসেজটার পুরোপুরি ডিটেলস পড়ে আসবে। আজকের ক্লাসে আমরা প্যাসেজ পড়বো না, আজকে বিগত ক্লাসের যে প্যাসেজ পড়ানো হয়েছে সেখান থেকে আমরা কি করব, প্রশ্ন সমাধান করব। চলো শুরু করি। দেখো, আমরা প্যাসেজে একটা ওয়ার্ড পেয়েছিলাম। মূলত আমরা বারবারই বলে থাকি যে আমাদের এমসিকিউগুলো মূলত কি ফোকাস করে থাকে, এই ভোক্যাবস ফোকাস করে। কারণ প্যাসেজ থেকে প্রশ্ন আসলে হয়তো প্যাসেজে বলা থাকলো যে এই বক্সটার রং কি ছিল প্যাসেজে, তুমি কিন্তু প্যাসেজ পড়ে বক্সের রং আইডেন্টিফাই করতে পারবা। বাট সমস্যা হলো যদি তোমার ওয়ার্ড মিনিং জানা না থাকে তাহলে সহজে সমাধান করা যায় না। এর কারণে আমরা সাধারণত এমসিকিউগুলো যেগুলো হচ্ছে ভোক্যাবস বেসড সেগুলো বেশি রাখার চেষ্টা করি। তাহলে দেখো এখানে যে ভোক্যাবসটা আছে সেটা কি, আইসোলেশন। বলছে দেখো দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড আইসোলেশন। তাহলে আইসোলেশনের সমার্থক শব্দ দরকার। আমরা প্যাসেজে আইসোলেশন অর্থ কি পড়েছি? আইসোলেশন অর্থ হচ্ছে পৃথকীকরণ। আইসোলেশন অর্থ কি? আইসোলেশন অর্থ হচ্ছে পৃথকীকরণ। এটার অর্থ হচ্ছে পৃথকীকরণ, অর্থাৎ কোনো কিছুকে পৃথক করা। পৃথক করা অর্থে এটা কিন্তু ইউজ হয়, এটা হচ্ছে আইসোলেশন। তাহলে দেখো এখানে কোনটার অর্থ পৃথক করা। কানেকশন অর্থ কি? কানেকশন অর্থ কোনো কিছু যোগসূত্র তৈরি করা। এরপরে দেখো কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট মানে হচ্ছে অন কাইন্ড অফ কনফাইন্ড, তোমরা শব্দটা পড়েছো যে বন্দি দশার মতো একটা অবস্থা। বন্ড মানেও বন্ধন, আর একমাত্র এই যে এইটা আছে দেখো সেপারেশন। এই সেপারেশন অর্থ কি? এই সেপারেশন অর্থই হচ্ছে আলাদা করে ফেলা একদম। তাহলে আইসোলেশন অর্থ কি? এই সেপারেশন। এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ মনে না রাখতে পারলে কিন্তু ঝামেলা। এগুলো তোমার পরীক্ষাও আসবে। যদি ধরো এই প্যাসেজটাই যদি আসে, এই যে রিলেশনশিপ নিয়ে যে প্যাসেজটা তোমাদের, এই প্যাসেজটাই যদি আসে তাহলে মোটামুটি তুমি কনফার্ম থাকো এখানে যে 7টা এমসিকিউ দেওয়া আছে এর মধ্যে থেকে মিনিমাম 2টা এই ওয়ার্ড ভোক্যাব বেসড প্রশ্ন থাকবেই, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই এখানে দিয়েছি। তারপরে দেখো হোয়াট কিপস আস ক্লোজ টু ইচ আদার, অর্থাৎ কোন জিনিসটা আমাদের কাছাকাছি রাখে, মূলত হচ্ছে প্যাসেজ অনুযায়ী। দেখো অবশ্যই পরিবার, তোমাদের সোসাইটিও আসবে না, তারপরে লিভলিহুডও এটাও আসবে না। মূলত তোমাদের কনফিউশন হবে হচ্ছে দুইটার মধ্যে, ফ্যামিলি এবং রিলেশনশিপের মধ্যে কোনটা অ্যান্সার হবে। দেখো অবশ্যই পরিবার আমাদের কাছাকাছি রাখে, এটা সত্যি কথা। বাট পরিবারের যদি পরিবারকে তুমি যদি ভাঙো, অর্থাৎ পরিবারের প্রত্যেকটা সদস্যকে আলাদা আলাদা করে দেখো, তোমার মায়ের সাথে তোমার একরকম সম্পর্ক, তোমার বাবার সাথে একরকম সম্পর্ক, অর্থাৎ পরিবারটা কিসের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে? পরিবারটা মূলত গড়ে ওঠে হচ্ছে রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। তাহলে প্যাসেজ অনুযায়ী আমরা কি পেয়েছি যে এই আমাদের কোন জিনিসটা কাছাকাছি রাখে সেটা হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ পরিবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রিলেশনশিপের মাধ্যমে কিন্তু তৈরি হয়। অর্থাৎ ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, তারপরে তোমার সাথে তোমার বাবার এবং মায়ের সম্পর্ক, এই এক একটা সম্পর্ক মিলে কি হয়? পরিবার হয়। অর্থাৎ মূল যে জিনিসটা সেটা কি? রিলেশনশিপ। অর্থাৎ রিলেশনশিপ যে জিনিসটা এটাই কিন্তু আমাদের কাছাকাছি রাখে। ওকে, এরপরে দেখো দ্য ওয়ার্ড ফস্টার ইমপ্লাইজ। ফস্টার অর্থ কি? ফস্টার অর্থ প্যাসেজে আমরা কি পেয়েছি? লালন করা। লালন করা অর্থাৎ মনে ধারণ করা, লালন করা, এই অর্থে ফস্টার শব্দটা প্যাসেজে আমরা পেয়েছিলাম। তাহলে লালন করা অর্থে দেখো এখানে চিয়ার অর্থ কি? কাউকে কোনো কিছু চিয়ার করা, উৎসাহ দেওয়া। সেপারেট মানে আলাদা করা, ইমপ্লাই অর্থ জানো। তারপরে ইমপ্লাই অর্থ কোনো কিছু বোঝানো, পোট্রে বা ডিপিক্ট অর্থে আমরা অনেক জায়গায় এমসিকিউ কিন্তু এই শব্দটা দেখেছি। তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার হবে? নারিশ। এটা অর্থ কি? লালন করা বা ফস্টার। এরপরে দেখো 4 নাম্বার, হোয়াট
দ্য ওয়ার্ড ইন্টিমেট ইন দ্য প্যাসেজ মিনস, তাহলে প্যাসেজে যে তোমাদের এই ইন্টিমেট শব্দটা আছে এটার অর্থ কি? আমরা জানি ইন্টিমেট অর্থ হচ্ছে অন্তরঙ্গ, অর্থাৎ অন্তরের অঙ্গ, অর্থাৎ খুবই কাছাকাছি অর্থে যেটা বসে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ক্লোজ। ক্লোজ শব্দের অর্থ কিন্তু বন্ধ এবং কাছাকাছি দুটাই বোঝায়, এটাকে তোমাকে কনটেক্সট অনুযায়ী বসাতে হবে। ক্লোজ মানে যখন বন্ধ বোঝায় তখন কিন্তু দেখবা যে দরজা জানালা বা অন্য যে কোনো বই কোনো কিছু একটা বন্ধ করার কথা বলছে, বাট ক্লোজ অর্থ কিন্তু আর একটা কি কাছাকাছি। যেমন আমরা বলি না যে আমাদের ক্লোজ ফ্রেন্ড, ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, এর অর্থ কি সে আমার বন্ধ ফ্রেন্ড নাকি কাছাকাছি ফ্রেন্ড? সেই অর্থে কিন্তু ওখানে বসে আমার সে খুবই কাছের বন্ধু, অর্থাৎ কাছাকাছি অর্থে কিন্তু বসে। তাহলে ইন্টিমেট অর্থ কি? অন্তরঙ্গ বা কাছাকাছি বা ক্লোজ। এরপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পজেসিভ মিনস। পজেসিভ মানে কি? পজেসিভ মানে হচ্ছে এমন একটা বিষয় যে খুবই সিম্পলি এই শব্দটার আসলে বাংলা সরাসরি অর্থের পরিবর্তে যদি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি তাহলে ভালো হয়। তোমাদের কিছু বন্ধু অথবা বান্ধবী থাকে না, যে দেখা যায় যে তুমি যদি অন্য কোনো মানুষের সাথে একটু ঘুরতে যাও বা অন্য কোনো সাথে একটু বেশি কথা বলো, তাহলে দেখবা যে ও একটু রেগে যায় যে তুই আমার বান্ধবী বা তুই আমার বন্ধু, তুই কেন আরেকজনের সাথে কথা বলবি? এটাকে বলা হচ্ছে পজেসিভনেস, অর্থাৎ তুমি একটু বেশি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করো, এইটাকে বলা হয় হচ্ছে ওভার প্রোটেক্টিভ। পজিটিভ অর্থ কি? ওভার প্রোটেক্টিভ, অর্থাৎ যে সব বিষয়ে ওভার প্রোটেক্ট করার চেষ্টা করে। এটা একদিক থেকে ভালো আবার অন্য দিক থেকে খারাপ, বাট প্যাসেজে পজিটিভটাকে ওভার প্রোটেক্টিভ বা একটু খারাপ হিসেবেই পোর্ট্রে করা হয়েছে প্যাসেজে। তাহলে পজিটিভ অর্থ কি? ওভার প্রোটেক্টিভ, অর্থাৎ যে সব সময় একটু বেশি প্রোটেক্ট করার চেষ্টা করে। তারপরে দেখো 6 নাম্বার দ্য ওয়ার্ড এক্সিস্টেন্স ইন দ্য প্যাসেজ মিনস। তাহলে প্যাসেজে এই এক্সিস্টেন্স শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? আমরা এই এক্সিস্টেন্স শব্দটার অর্থ কি জানি? এক্সিস্টেন্স অর্থ হচ্ছে অস্তিত্ব। এক্সিস্টেন্স অর্থ হচ্ছে অস্তিত্ব। এখন দেখো অস্তিত্ব, এখন অ্যাটাচমেন্ট অর্থ কি? কোনো কিছুর সাথে অ্যাটাচড থাকা। তারপরে মোটিভেশন অর্থ জনপ্রেরণা, ইন্সপাইরেশন অর্থ অনুপ্রেরণা। একমাত্র এই যে এনটিটি শব্দটা আছে, এই এনটিটি শব্দটার অর্থ হচ্ছে অস্তিত্ব বা সত্তা, বা সত্তা অর্থে এটা হচ্ছে ব্যবহৃত হয়। সত্তা এই একটাই থাকুক, অস্তিত্ব থাকলেই হবে, দুইটা দেখলে আবার তোমাদের কনফিউশন হবে। দেখো এরপরে দেখো 7 নাম্বার এ ফিলোসফার ইজ এ পারসন হু ড্যাশ। তাহলে ফিলোসফার অর্থ কি? ফিলোসফার অর্থ তোমরা অনেকে মনোবিজ্ঞানী মনে করো, বাট এটা কিন্তু দার্শনিক। এটা হচ্ছে দার্শনিক, অর্থাৎ যিনি অনেক দর্শন করেছেন, যিনি অনেক দেখেছেন বা কোনো বিষয় নিয়ে খুবই গভীরভাবে চিন্তা করে, তাকে বলা হয় হচ্ছে দার্শনিক। তাহলে থিংস ডিপলি অ্যাবাউট লাইফ অ্যান্ড আদার বেসিক ম্যাটার্স, এবং অর্থাৎ জীবন সম্পর্কে যে ব্যক্তি খুবই গভীরভাবে চিন্তা করে তাকে বলা হয় হচ্ছে দার্শনিক বা ফিলোসফার। শব্দটার মূল হচ্ছে ওই ফাইল শব্দ ফিলো অর্থ এখানে হচ্ছে লাভ, এখানে সোফি বা সফার অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রতি যার ভালোবাসা আছে তিনিই হচ্ছে দার্শনিক বা ফিলোসফার। ওকে, এরপরে দেখবো আমরা হচ্ছে প্রশ্ন, শর্ট কোশ্চেনগুলো। দেখো হোয়াট পেইন ডাজ দ্য পারসন ফিল হু হ্যাজ নো ফ্যামিলি। অর্থাৎ বলছে কোন পেইন বা কোন ধরনের দুঃখ বেদনা একজন মানুষ হচ্ছে অনুভব করে যার কোনো পরিবার নেই। আমরা কি পেয়েছি? যে একজন মানুষ যার পরিবার নেই সে হচ্ছে একাকী থাকার কষ্ট অথবা লোনলিনেসের যে বিষয়টা ওইটা ফিল করে। দ্য পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন as he or she has nobody to share his joys or sorrows। অর্থাৎ যে ব্যক্তির কোনো পরিবার নেই সে কিসের কেমন দুঃখ মানে কোন ধরনের দুঃখ বা বেদনা অনুভব করে? সেটা হচ্ছে একা থাকার দুঃখ এবং আলাদা থাকার দুঃখ, এইটা সে হচ্ছে ফিল করতে পারে। তারপরে 2 দেখো হোয়াট ইজ দ্য রোল অফ স্কুল ইন ম্যানস রিলেশনশিপ। এই কথাটা কিন্তু অর্থাৎ তোমার যে জীবন, হোয়াট ইজ দ্য রোল অফ স্কুল ইন ম্যানস রিলেশনশিপ, অর্থাৎ একজন মানুষের যে সম্পর্কগুলো সেটা হোক পারিবারিক বা সামাজিক বা অন্য যে কোনো প্রফেশনাল লেভেলে হোক, সেই সম্পর্কগুলোতে স্কুলের কি ভূমিকা, এটা কিন্তু প্যাসেজে সরাসরি বলা নেই, এটা কিন্তু তোমাকে একটু বানিয়ে লিখতে হবে। কারণ প্যাসেজে জাস্ট বলা আছে যে আমরা স্কুলে গিয়ে কি করি? বন্ধুত্ব তৈরি করি, এইটাই কিন্তু বলা আছে। বাট এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে। সেটা কিভাবে? দেখো স্কুল হেল্পস আ ম্যান ফর্ম সোশ্যাল রিলেশনশিপ উইথ হিজ অর হার ফ্রেন্ডস। তাহলে স্কুল মূলত সাহায্য করে কোন জায়গায়? বন্ধু তৈরির ক্ষেত্রে। বন্ধুত্ব হচ্ছে একটা সামাজিক সম্পর্ক, অর্থাৎ স্কুল তোমাকে প্রথমে সাহায্য করে একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এটা দেয়ার আ ম্যান ফর্মস ক্লোজ বন্ডস উইথ হিজ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স।
এই অংশটুকু খেয়াল করো, দেয়ার এ ম্যান ফর্মস, অর্থাৎ স্কুলে, এখানে দেয়ার বলতে কিন্তু স্কুল বোঝাচ্ছে, একজন যে কোনো একজন মানুষ, এখানে মানুষ বলতে স্কুলের শিক্ষার্থীকে বোঝাচ্ছে, সে কি করে ওই জায়গায় হচ্ছে সম্পর্ক তৈরি করে, সোশ্যাল একটা বন্ধন তৈরি করে। এই এখন চিন্তা করো, এই যে বন্ধনটা ও হচ্ছে ওখানে তৈরি করলো, এটার কিন্তু একটা লং টার্ম কিন্তু একটা ইফেক্ট আছে। কেমন ইফেক্ট? ধরো তুমি স্কুলে একাধিক বন্ধু তৈরি করলে, এর মধ্যে কারো বিহেভিয়ার হচ্ছে খারাপ, কারো আবার ভালো। তো তুমি যখন ডিফারেন্সিয়েট করা শিখবা যে সোশ্যাল, আমি 5টা রিলেশনশিপ তৈরি করেছি, বন্ধু তৈরি করেছি, এর মধ্যে এক একজনের বিহেভ ভালো, এক একজনের খারাপ, অর্থাৎ তুমি এই যে সোশ্যাল যে রিলেশনশিপগুলো, এর মাধ্যমে তুমি মূলত কি শেখো? তুমি মূলত শেখো হচ্ছে একজন মানুষকে চেনা, কিভাবে একজন মানুষকে চেনা যায়, তার বিহেভিয়ারের মাধ্যমে কিভাবে তাকে আইডেন্টিফাই করা যায়, এইটা তুমি কিন্তু স্কুল পর্যায়ে শিখলা। পরবর্তী জীবনে এটা কিভাবে সাহায্য করবে? তুমি কলেজে গিয়ে যখন বন্ধু তৈরি করবে, তুমি প্রথমেই দেখবা যে আমার ফ্রেন্ড তো এই রকমের বিহেভ করতো, যেটা সবাই মোটামুটি দেখা যায় খারাপভাবে নিত, তো এর বিহেভিয়ার এরকম একটা বিষয় আছে, তো একে আমি বন্ধু বানাবো না। অর্থাৎ তুমি অনেক সফিস্টিকেটেড হয়ে যাও। এই সোশ্যাল রিলেশনশিপগুলো আমাদের কি করে? অনেক বেশি সফিস্টিকেটেড বানায়। আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে নিই, অর্থাৎ পূর্বের যে সোশ্যাল রিলেশনশিপের অভিজ্ঞতা, এটা পরবর্তীতে আমরা কি করতে পারি? কাজে লাগাতে পারি। ওকে, 3 নাম্বার দেখো, হাউ ডু রিলেশনশিপ হেল্প আস উইথ মেন্টাল হেলথ। তাহলে এই যে সামাজিক সম্পর্ক বা সাধারণ যে সম্পর্কগুলো, রিলেশনশিপগুলো আছে, এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে কিভাবে প্রভাব ফেলে বা মানসিক স্বাস্থ্য আমাদের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? কিভাবে সাহায্য করে? তুমি প্যাসেজ থেকেই চিন্তা করো যে মানসিক স্বাস্থ্য আমাদের কিভাবে ভালো হয় যদি আমাদের একটা ভালো সম্পর্ক থাকে। আমরা আমাদের দুঃখ শেয়ার করি, ফলে দুঃখ কমে যায়, এবং আমাদের সুখ শেয়ার করি, ফলে আমাদের কি হয়? সুখ এবং আনন্দ বেড়ে যায়। এর মাধ্যমে কিন্তু আমাদের মেন্টাল হেলথেও কিন্তু সাহায্য হয়। দেখো, বিকজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশনশিপ, অর্থাৎ বিভিন্ন ধরনের সম্পর্কের কারণে, উই ক্যান গেট অল কাইন্ডস অফ সাপোর্ট, আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট পাই, সমর্থন পাই, লাভ পাই, অর্থাৎ ভালোবাসা, অ্যাফেকশন ফ্রম আদার্স। অর্থাৎ যখন তোমার একটা পরিবার আছে, দেখবা পরিবারের মানুষজন তোমার দুঃখে তোমাকে সাপোর্ট করে, যে হ্যাঁ তোমার এত ভেঙে পড়ার উচিত না। আবার যদি তুমি খুব ভালো কাজ করো, তাহলে তোমাকে কিন্তু উৎসাহ দেয়, অর্থাৎ তুমি সাপোর্ট, লাভ, অ্যাফেকশন, তারপরে হচ্ছে অ্যাডমায়ার, সব কিছু পাচ্ছ। বিসাইডস উই ক্যান শেয়ার আওয়ার জয়েস, পাশাপাশি আমরা আমাদের কি করতে পারি? আমাদের আনন্দ শেয়ার করতে পারি, তারপরে দুঃখ শেয়ার করতে পারি উইথ দেম। ডাজ রিলেশনশিপ হেল্প আস উইথ মেন্টাল হেলথ, অর্থাৎ এইভাবে সম্পর্কগুলো আমাদের কি করে? মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সাহায্য করে। 4 দেখো, হাউ ডু উই ইনক্রিজ আওয়ার জয় অ্যান্ড ডিক্রিজ আওয়ার মিজারি, অর্থাৎ কিভাবে আমরা আমাদের আনন্দকে বৃদ্ধি করি এবং দুঃখকে কমিয়ে ফেলি। এটাও কিন্তু ওই আগেরটাই, এটা আর পড়ার দরকার নেই। আমরা আমাদের দুঃখকে শেয়ার করার মাধ্যমে কমিয়ে ফেলি, অর্থাৎ তুমি যখন তোমার মনের দুঃখ আরেকজনের সাথে শেয়ার করবা, দেখবা যে দুঃখটা একটু কম হয়, যে হ্যাঁ আমি সামহাও বিষয়টা তাও বলেই ফেললাম, এখন একটু রিলিফ ফিল করি। কিন্তু আবার ধরো তোমার আনন্দ, দেখবা যে তুমি একটা ভালো কাজ করলে সবাইকে দেখাতে মনে চায়, তুমি খুব ভালো রেজাল্ট করলে দেখবা যে বাড়িতে আশেপাশে সবাই কিন্তু মা বাবারা আশেপাশের আত্মীয় স্বজনকে কি করে? ফোন দিয়ে জানায় যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, ওনারা কিন্তু এটা কিন্তু শেয়ার করে। তাইলে জয় শেয়ার করলে, আনন্দ শেয়ার করলে আনন্দ বৃদ্ধি পায়, অর্থাৎ ভালো কাজ যদি তুমি শেয়ার করো। আবার যদি তোমার জীবনের কোনো একটা দুঃখ, অর্থাৎ তুমি পরীক্ষায় ভালো করতে পারোনি, এইটা যদি দেখা যায় অনেকে চেপে রাখে, মনের মধ্যে খুব কষ্ট থাকে, বাট ওই সময় যদি কান্না করে বা কারোর সাথে শেয়ার করে এই বিষয়টা বলে দেওয়া যায়, তাহলে কিন্তু রিলিফ ফিল হয়। তাহলে এইভাবে শেয়ার করে, এখানে জাস্ট ইংলিশে লেখা আছে এটা। 5 দেখো, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, এই লাইনটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি হ্যাজ টু লিভ অ্যালোন আইসোলেটেড ফ্রম আদার্স, অর্থাৎ একজন ব্যক্তি যার কোনো পরিবার নেই, তাকে মূলত একা থাকতে হয়, অন্যদের থেকে আলাদা থাকতে হয়। হি ক্যান নট গেট সাপোর্ট, সে কোনো ধরনের সাপোর্ট পায় না, ভালোবাসা পায় না, অ্যাফেকশন পায় না। হোয়েন নিডেড, যখন তার প্রয়োজন। ইভেন হি ক্যান নট শেয়ার হিজ জয়েস অর সরোস, এমনকি সে তার যে দুঃখ এবং আনন্দ কোনোটাই শেয়ার করতে পারে না কারোর সাথে। হুইচ ইজ ডিটারমেন্টাল টু ইমোশনাল হেলথ, যেগুলো হচ্ছে মূলত কি তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে দেখো, এই কয়টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকের হোমওয়ার্ক মূলত তোমাদের এই প্যাসেজ থেকে, অর্থাৎ এই যে রিলেশনশিপ প্যাসেজ থেকে এই 5টা হচ্ছে শর্ট কোশ্চেন হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর পরের প্যাসেজ থেকে আমরা দেব হচ্ছে একটা কি বলে ওটাকে, ফ্লো চার্ট, ওইটা আমরা তোমাদের কাজ দেব। ওকে, এই প্যাসেজ থেকে দেখো ফ্লো চার্ট, শোয়িং পিভটালিটি অফ রিলেশনশিপ ইন আওয়ার লাইফ, অর্থাৎ রিলেশনশিপের প্রয়োজনীয়তা, আমরা কেন রিলেশনশিপ ফর্ম করি, এইটা এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথমটা কি, দেখো ফর কম্প্যানিয়নশিপ, তাহলে শুরু হলো কি দিয়ে? ফর দিয়ে। আমরা কি বলেছিলাম যে প্রথমটা বড় হাতের থাকলে বড় হাতের রাখতে হবে, এরপরে এই বড় হাতের তো রাখবা,
ফুল স্টপ কিন্তু দেওয়া যাবে না, মাঝে মাঝে কি দিতে হবে, প্রত্যেকটার মাঝে একটা করে তীর চিহ্ন দিতে হয়, এবং ফর দিয়ে যেহেতু প্যাটার্নটা সাজানো, প্রত্যেকটা কি করতে হবে, ফর দিয়ে করতে হবে। ওকে দেখো, তাহলে রিলেশনশিপ আমরা কিসের জন্য ফর্ম করি, ওখানে দিয়েছি ফর কম্পেনিয়নশিপ। প্রথম কথা যে আমাদের জীবনে সঙ্গীর প্রয়োজন হয়, তার কারণে আমরা রিলেশনশিপ ফর্ম করি। এরপরে কি কি পেয়েছিলাম, যে ওয়ার্ক প্লেসে ভালো করার জন্য যে ইন্সপাইরেশনটা আসে ওটার জন্য ফর্ম করি, আমাদের মেন্টাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য আমরা রিলেশনশিপ ফর্ম করি, এগুলো কিন্তু ছিল। তাহলে দেখি, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তারপরেরটা কি, অর্থাৎ শারীরিক এবং মানসিক যে সাপোর্টের দরকার পড়ে আমাদের সেইটার জন্য। তারপরে দেখো, ফর দ্য মিনিং অফ এক্সিস্টেন্ট, অর্থাৎ অস্তিত্ব রক্ষার জন্য, তোমার জীবনটাকে একটা মিনিংফুল করার জন্য কি দরকার, রিলেশনশিপ দরকার। অর্থাৎ তুমি আজই দেখো তোমার জীবনে যে রিলেশনশিপ আছে, পরিবার সমাজ সব কিছু থেকে দূরে চলে যাও, দেখবা তোমার কিন্তু তুমি যে এক্সিস্ট করো পৃথিবীতে এটা কিন্তু কেউ জানতে পারবে না। অর্থাৎ তোমরা জঙ্গল বুক মুভি দেখেছো না, ওখানে মুগলি থাকে, ও কিন্তু একদম ধরো সমাজের বাইরে। ওই জিনিসটা যদি এই মূলত এক দম্পতি মূলত ওকে খুঁজে পেয়েছিল, তো ওই দম্পতি যদি ওকে কোনোদিন খুঁজে না পেত, তাইলে কিন্তু মুগলি বা সমাজ থেকে বিচ্ছিন্ন যে জঙ্গলে বসবাস করা কোনো একটা বাচ্চা বা কোনো একটা মানুষ যদি থাকে, তার যে এক্সিস্টেন্স আছে এইটাই কিন্তু কেউ জানে না। তোমার এক্সিস্টেন্স, তোমার যে অস্তিত্ব আছে এটা তুমি কিভাবে মানুষকে জানান দাও, অর্থাৎ পরিবার সমাজ এইসবের মাধ্যমে। স্কুলে যাও, স্কুলের মানুষজন জানে যে হ্যাঁ এই ছেলেটা এইখানে বাড়ি, এই ছেলেটা হচ্ছে পৃথিবীতে এক্সিস্ট করে। আমি তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, তো তোমরা এখন বুঝতে পারছো যে হ্যাঁ তন্ময় নামে একজন কি করে, পৃথিবীতে এক্সিস্ট করে, অর্থাৎ আমি সমাজের মাঝ থেকে বিলং করতেছি, তোমাদের সাথে আমার একটা সম্পর্ক আছে তার কারণে। তো এই বিষয়টাই হচ্ছে এখানে বলার চেষ্টা করেছে যে ফর দ্য মিনিং অফ এক্সিস্টেন্স। এরপরে কি, ফর ইন্সপাইরেশন টু ডু ওয়েল ইন ওয়ার্ক প্লেস। তাহলে রিলেশনশিপ আরও কেন, এই রিলেশনশিপের পিভটালিটি যে এটা আমাদের ইন্সপায়ার করে ওয়ার্ক প্লেসে ভালো করার জন্য। ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, আমরা কিন্তু রিলেশনশিপ আর একটা কারণে ফর্ম করি, সেটা হচ্ছে ভালোবাসা এবং অ্যাফেকশনের জন্যও কিন্তু রিলেশনশিপ ফর্ম করি। ফর ইমোশনাল হেলথ অথবা মেন্টাল হেলথ, অর্থাৎ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও আমরা রিলেশনশিপ ফর্ম করি। এরপরে দেখো, সিম্পলি পুরো প্যাসেজটার, তার কারণে একটু বড় মনে হচ্ছে তোমাদের, হতে পারে পুরো প্যাসেজটার সামারি এখানে দেওয়া আছে, যে পুরো প্যাসেজটা সামারিটা কেমন হবে জাস্ট তোমরা এখান থেকে দেখে নিবা। বাট তোমরা চেষ্টা করবা যে এইটা পড়ার পরে তুমি একটু চেষ্টা করবা নিজের মতো করে একটা লেখার, যে আমি নিজে একটা সামারি বানাই দেখি কেমন হয়। সামারি যে একদম সেম হতে হবে এটা কিন্তু বিষয় না। তুমি যদি 100 জনকে সামারি দাও, কোনো কিছু মানে আগে থেকে ওকে মুখস্থ না করিয়ে কোনো একটা প্যাসেজের সামারি দেওয়া 100 জনকে, 100 জনেরটাই ডিফারেন্ট হবে, বাট 100 জনেরটাই কিন্তু যদি সঠিকভাবে লিখতে পারে ওটার জন্য কিন্তু ফুল মার্কই পাবে মোটামুটি। ওকে, এরপরে দেখো বাটারফ্লাই ফর এভার। মূলত এইটার যে পড়াটা, এইটা আমরা অনার্স লেভেলে এখন পড়ি, যে ইমাজিরি মানে যে ইমেজগুলো থাকে, যেমন ভিজুয়াল ইমেজ, তারপরে হচ্ছে ট্যাকটাইল ইমেজ, এইসব যে ইমেজগুলো থাকে, এই ইমেজগুলো দিয়ে কিন্তু আমরা হচ্ছে মূলত অনার্স লেভেলে পড়ি। বাট তোমাদের বইয়ে একটু অ্যাডভান্স এই সময়ে দিয়ে দিয়েছে যে বাটারফ্লাই ফর এভার। এখানে দুইটা জিনিস এক্সপ্লেইন করা আছে, একটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট, অর্থাৎ পৃথিবীর এক প্রান্তে যদি একটা বাটারফ্লাই যদি কি করে, তার ডানা ঝাপটায়, অপর পাশে কি টর্নেডো বা ঝড় সৃষ্টি হতে পারে কিনা, এইটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্টের মূল কথা। আর মূল প্যাসেজটা যেটা, সেটা হচ্ছে ইমাজারির উপরে, অর্থাৎ ভিজুয়াল ইমেজের উপরে। অর্থাৎ দেখবা যে বলতেছে যে ভেজা রাস্তা, তারপরে ছাতা, বিভিন্ন রকমের এই যে গ্রিন, তারপরে দেখো মেইল বক্স, এখানে বিভিন্ন রকমের ভিজুয়াল ইমেজ দেওয়া আছে। অর্থাৎ যে শব্দটা বলার সাথে সাথে তোমার মাথায় একটা ছবি কিন্তু ক্রিয়েট হবে, একটা সেন্সরি ইমেজ কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমি বললাম ছাতা, আমার বলার দরকার নেই, তুমি কল্পনা করো একটা ছাতা। আমি ছাতা বলার সাথে সাথেই কিন্তু তুমি একটা ছাতার ছবি মাথায় কল্পনা করে নিয়েছো, এইটাকে বলা হচ্ছে ভিজুয়াল ইমেজ। তো এই পুরো প্যাসেজটাই হচ্ছে ভিজুয়াল ইমেজ দিয়েই তৈরি করা। এটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, জাস্ট আমরা এখন দেখবো হচ্ছে এমসিকিউগুলো। হোয়াট হ্যাপেন্স টু ইংজি হোয়েন শি ক্রস দ্য রোড। তাহলে এই ইংজি নামে যে মেয়েটা যখন রাস্তা পার করছিল তখন ওর সাথে কি হয়েছিল, মূলত একটা গাড়ি কিন্তু ওকে এসে ধাক্কা দিয়েছিল, বাট সরাসরি কিন্তু ওকে বলা নেই। মানে যিনি হচ্ছে মূলত প্যাসেজে বলা যাচ্ছে যে ইংজের যে বয়ফ্রেন্ড, ওর কথা শুনে বোঝা যাচ্ছে যে সব গাড়িগুলো থেমে গেল এবং সবাই রাস্তার মাঝখানের দিকে কি করলো, রাশ, অর্থাৎ ও অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে সবাই গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানের দিকে ওকে দেখতে যাচ্ছে। অর্থাৎ ওখান থেকে বোঝা যায় যে এই ইংজি মেয়েটা কি হয়েছে, আসলে একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছে রাস্তা ক্রস করার সময়। এরপরে দেখো, হোয়াট ডাজ নোড মিনস।
নোড অর্থ কি? নোড অর্থ যে আমরা সাধারণত কোনো কিছু জিজ্ঞেস করলে মাঝে মাঝে দেখো আমরা কিন্তু কথা না বলেও কিন্তু সম্মতি জানাই। কিভাবে আমরা এই যে এরকম করে হ্যাঁ করি বা এরকম করে না করি, অর্থাৎ মাথা ঝাঁকিয়ে তুমি যদি সমর্থন দাও, এটাকে সাধারণত বলা হয় হচ্ছে নড। এটা NOD এই শব্দটা। তাহলে দেখো এটা অর্থ কি? গিভিং কনসেন্ট, অর্থাৎ সমর্থন দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে নড। এরপরে দেখো হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল আফটার ইংজিস অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ইংজিডের দুর্ঘটনার শিকার হলো। এরপরে যে মানে যিনি ন্যারেটর, যিনি এই কথাগুলো ন্যারেট করছিলেন প্যাসেজটা, তার আসলে তিনি কি ভাবছিলেন, তার ফিলিংসটা কেমন ছিল, তিনি কেমন ফিল করছিলেন। আসলে উনি বারবার বলছিলেন যে আমি যদি আর একটা ছাতা নিয়ে আসতাম, এত ছোট ছাতা কেন নিয়ে এসেছি। অর্থাৎ উনি কিন্তু খুবই রিগ্রেট ফিল করেছিলেন যে আমার আসলে একটা ছাতা, বড় ছাতা নিয়ে আসা উচিত ছিল, তাহলে ও হয়তো এই দুর্ঘটনার শিকার হতো না। তাইলে লেখক যিনি ন্যারেটর, তাহলে ন্যারেটরের ফিলিংস কেমন ছিল? স্যাড অ্যান্ড গিল্টি, অর্থাৎ উনি নিজেকেই বারবার দোষ দিচ্ছিলেন এবং খুবই দুঃখ অনুভব করছিলেন উনি। এরপরে দেখো হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ রিব। রিব অর্থ মূলত হচ্ছে, তোমরা যদি গুগল করো দেখবা যে রিব হচ্ছে মূলত হিউম্যান যে স্কেলেটন আছে এখানকার একটা বোন, মূলত হচ্ছে একটা বোন বা হাড্ডি বলতে পারো, যেটা হচ্ছে বাঁকানো অনেকটা। বাট প্যাসেজের কন্টেক্সচুয়াল মিনিংয়ে কি তোমরা দেখবা এটা হচ্ছে ছাতার এখানে দেওয়া আছে। তোমরা প্রথম দিকে দেখবা যে ছাতার ওই পাশটাই দেওয়া আছে যে স্মল আমব্রেলা, দাঁড়াও আমি দেখছি এখানে কোনো একটা জায়গায় দেওয়া ছিল এখানে। আচ্ছা তোমরা দেখে নিবা এই প্রথম অংশে এই যে রিব এখানে আছে, দেখো এই যে রিব, এই রিব শব্দটা ছাতার এখানে ইউজ করা আছে। এখন ছাতার তো আর হাড্ডি থাকবে না, হাড্ডির কোনো ছাতা হয় না, বা বোন দিয়ে কোনো ছাতা তৈরি হয় না। মূলত এখানে বোঝাচ্ছে কি যে এর লং রেঞ্জ সাপোর্টিং ম্যাটেরিয়াল, অর্থাৎ ছাতাকে দেখবা যে একটা লম্বা যে দণ্ড দিয়ে যে ছাতার উপরের অংশকে সাপোর্ট দেওয়া হয়, ওখানে মূলত রিব বলতে ওইটাই বোঝাচ্ছে। বাট এখানে কিন্তু বোন অর্থে আসেনি, বোনটা মূলত কন্টেক্সচুয়ালের বাইরে, অর্থাৎ সচরাচর যদি তুমি ডিকশনারিতে সার্চ করো তাহলে এই অর্থটা পাবা। বাট রিব মূলত কি অর্থ দিচ্ছে এখানে? এ লং রেঞ্জ সাপোর্টিং ম্যাটেরিয়াল। এরপরে দেখো হোয়াট ডাজ কোয়েটলি মিন। কোয়েটলি মানে কি? কোয়েটলি মানে হচ্ছে একদম নিঃশব্দ, নিশ্চুপভাবে, এটার অর্থ হচ্ছে সাইলেন্ট, এটা ইজি একটা শব্দ। ওকে, এরপরে দেখবো হচ্ছে আমরা শর্ট কোশ্চেন। এখানকার শর্ট কোশ্চেনগুলো একটু কিন্তু জটিল হবে অন্য অন্য প্যাসেজের তুলনায়, কারণ এই প্যাসেজটা মূলত হচ্ছে ইমেজ দিয়ে, অর্থাৎ লিটারেরি ফোকাস করা হয়েছে, এখানে সাহিত্যের উপরে ফোকাস করা হয়েছে, ইমেজের উপর ফোকাস করেছে, তার কারণে একটু ডিটেইলিংয়ের। দেখো হাউ ডাজ দ্য ন্যারেটর ইউজ সেন্সরি ডিটেলস। সেন্সরি ডিটেলস বলতে কি বোঝায়? সেন্সরি ডিটেলস বলতে হচ্ছে এমন সব কথাবার্তা যে কথাগুলো আমাদের সেন্সকে হচ্ছে জাগায়। যেমন ধরো আমি তোমাকে বললাম বৃষ্টির শব্দ, তুমি একটা ঝুমঝুম আওয়াজ কিন্তু অলরেডি ব্রেনের মধ্যে ফর্ম করে ফেলেছো, এটা হচ্ছে এক ধরনের সেন্সরি ইমেজ, এটা হচ্ছে অডিবল যে বিষয়টা সেটা। আবার ধরো বললাম আমি যে একটা লাল ছাতা, এটা হচ্ছে ভিজুয়াল ইমেজ, লাল ছাতার একটা ভিজুয়াল ইমেজ, এই ইমেজগুলো ইউজ করা হয়। তারপরে বললাম হচ্ছে ধরো আমি একটা এই বোর্ডটা কিছু কি বলা যায়, কলম, কলম স্পর্শ করার কথা এখানে যদি বলি, তুমি কিন্তু একটা কলম স্পর্শ করার অনুভূতি কিন্তু বুঝতে পারো, কারণ কলম তুমি অনেকদিন ধরেছো, এটাকে বলা হয়েছে ট্যাকটাইল ইমেজ, টাচ। যদি এত ডিটেলসে এখানে বলা নেই, বাট এগুলোই মূলত হচ্ছে সেন্সরি ডিটেলস, যেগুলো তোমার সেন্সকে আর একবার নাড়া দেয়, সেগুলোই সেন্সরি হচ্ছে ডিটেলস। তাহলে হাউ ডাজ দ্য ন্যারেটর ইউজ সেন্সরি ডিটেলস টু ক্রিয়েট আ ভিভিড পিকচার অফ দ্য সিন। অর্থাৎ আমরা যে সিনটা দেখতে পাই যে একটা ভেজা রাস্তা, ইংজি মেয়েটা পার হচ্ছে, পাশে ওই ছেলেটা একটা ঝুপড়ির মাঝে কি করছে, যে ও হচ্ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, যে এই যে ভিভিড যে পিকচারটা, একদম স্পষ্ট যে পিকচারটা তোমার মাথায় ফর্ম হয়েছে, এইটা আসলে এই লেখক কিভাবে ক্রিয়েট করেছে। কিভাবে ক্রিয়েট করেছে? উনি আসলে প্রত্যেকটা জিনিসের ছোট্ট ছোট্ট করে ডিটেইলিংয়ের মাধ্যমে এই জিনিসটা ক্রিয়েট করেছে। দেখো কিভাবে, দ্য ন্যারেটর ইউজেস ডিটেইল ডিসক্রিপশন, অর্থাৎ একদম এ টু জেড একদম ডিসক্রাইব করেছে প্রত্যেকটা জিনিস, কি কি, দ্য রোড, দ্য রেইন, তারপরে রিফ্লেকশন, কি কি আলো রিফ্লেক্ট করেছিল সেটাও কিন্তু বলা ছিল, তারপরে সাউন্ড, তারপরে ফিজিক্যাল সেন্সেশনও ওখানে দেওয়া ছিল, যে রেইন ড্রপ কি করছিল, এই বাতাসটা একটু ঠান্ডা ছিল, কারণ উনি হচ্ছে উইন্ড ব্রেকার পরেছিল, সাদা উইন্ড ব্রেকার পরেছিল ওই মেয়েটা, তোমরা প্যাসেজে পড়েছ। লাইক রেইন ড্রপস অন গ্লাসেস টু ইমার্জ দ্য রিডার ইন দ্য সিন অ্যান্ড ইভোক আ স্ট্রং ইমোশনাল রেসপন্স। অর্থাৎ এই ছোট্ট ছোট্ট ডিটেইলিংয়ের মাধ্যমে মূলত তোমাকে ভিজুয়াল করিয়েছে লেখক, যে তোমাকে ভাবতে বাধ্য করেছে বা কল্পনা করতে বাধ্য করেছে উনি। দুই দেখো, হোয়াট ডাজ দ্য রিপিটেড কোয়েশ্চেনিং অফ হোয়াই দে ব্রথ অনলি অন আমব্রেলা সিগনিফাই। অর্থাৎ বলছে যে
যিনি ন্যারেটর যে বারবার রিপিটেডলি বলছিল যে আমি কেন একটা ছাতা নিয়ে এসেছি, হয় দে বথ অনলি ওয়ান আমব্রেলা, এই কথাটা এই যে ন্যারেটর ইনি যে বারবার করে বলছিল, এই কথাটার আসলে এটা কি সিগনিফাই করে, এটার তাৎপর্য কি, এটা কি সিগনিফাই করে, এই কথাটা দিয়ে মূলত বোঝা যাচ্ছে যে উনি আসলে খুবই গিল্টি বোধ করছেন, নিজেকে দোষী করছেন। কারো দেখবা যে তোমার কোনো ভুলের কারণে যদি কারো ক্ষতি হয়, মনের মধ্যে বারবার হয় না, মানে দুঃখবোধ হয় না, যে ধরো তুমি তোমার বন্ধুকে যেতেই চাচ্ছে না, তোমার বন্ধুকে জোর করে কোনো একটা জায়গায় নিয়ে গেলা এবং সেখানে গিয়ে সে একটা কোনো দুর্ঘটনার শিকার হলো, তোমার বারবার মনের মধ্যে কি হবে যে ইস আমি যদি ওকে সাথে না নিয়ে যেতাম, সাথে নিয়ে না দিয়ে যেতাম। অর্থাৎ এই যে রিপিটেডলি যে কথাটা, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে একটা গিল্টি ফিল করছে মূলত হচ্ছে এই ছেলেটা। দ্য রিপিটেড কোশ্চেনিং সিগনিফাইজ দ্য ন্যারেটর রিগ্রেট, এই যেটা বলছিলাম যে ও রিগ্রেট ফিল করছে, অ্যান্ড হি সার্চ ফর এ রিজন বিহাইন্ড দ্য ট্র্যাজেডি, এই দুর্ঘটনার পেছনে তার নিজের কোনো দোষ আছে কিনা উনি বারবার এটা খোঁজার চেষ্টা করছে। ইন ইট হাইলাইটস হিজ ফিলিং অফ হেল্পলেসনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর ইংজিস ফেট, অর্থাৎ এই জিনিসটা আসলে কি হাইলাইট করে যে উনি আসলে ওই মুহূর্তে কি একদম হেল্পলেস, অর্থাৎ ওনার আসলে ওই মুহূর্তে করার কিছুই ছিল না, বাট উনি আসলে যে এই ইংজিসের যে দুর্ঘটনার যে শিকার হলো, এইটার জন্য উনি বারবার নিজেকে দোষ দিচ্ছেন, বলছে আমি রেসপন্সিবল, আমি কেন একটা ছাতা নিয়ে এসেছি, কেন এই বৃষ্টির মধ্যে এসেছি, এরকম কথা উনি কিন্তু বারবার বলছিল। এরপরে দেখো হোয়াট ইজ দ্য ন্যারেটর রিলেশনশিপ উইথ ইংজি, ওই ইংজি মেয়েটার সাথে এই যে ন্যারেটর এনার আসলে সম্পর্কটা কি। প্যাসেজে কিন্তু সম্পর্কটা ক্লিয়ার করে বলা হয়নি, বাট একদম শেষে কি দেখা যায় যে উনি মূলত ওই যে লেটারটা ইংজি সেন্ড করতে মেইল বক্সে দিতে গিয়েছিল, ওই লেটারের মাঝে মূলত লেখা ছিল যে মা আই এম গোয়িং টু ম্যারি ইংজি নেক্সট মান্থ, অর্থাৎ সামনের মাসে হয়তো ইংজিকে এই মেয়েটাকে বিয়ে করতে যাবে। অর্থাৎ এই লাইনটা দিয়ে কি বোঝা যায় যে হয়তো এই ছেলেটা এবং ইংজি এরা দুজন হচ্ছে একে অপরকে ভালোবাসতো, বাট সরাসরি কথাটা বলা নেই কিন্তু। দ্য ন্যারেটর ডিড নট ক্লিয়ারলি মেনশন অ্যাবাউট দ্য রিলেশনশিপ উইথ ইংজি, অর্থাৎ যেটা বলছিলাম যে প্যাসেজে মূলত মেনশন করা নেই। হাউএভার দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, অর্থাৎ লেটারের মধ্যে যে কথাটা ছিল, সাজেস্ট দ্যাট দে ওয়ার ইন এ লাভ রিলেশনশিপ, অর্থাৎ তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল, অ্যান্ড দে ওয়ার সাপোজ টু গেট ম্যারিড সুন, অর্থাৎ তারা খুব দ্রুতই বিয়ে করতে যাচ্ছিল। ওকে, চার্ট দেখো, হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ন্যারেটরস ফিলিং ফর ইংজি, অর্থাৎ ইংজি সম্পর্কে ন্যারেটরের ফিলিং কেমন ছিল। এটা কিন্তু উনি যে দুর্ঘটনার পরে যে মারা গেল এটার পরে কিন্তু না, শুরু থেকেই ওনার ফিলিংটা কেমন ছিল, শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত। দ্য ন্যারেটর হ্যাজ এ ডিপ ইমোশনাল কানেকশন উইথ ইংজি, যেহেতু ওর সাথে লাভ এবং বিয়ে করতে যাচ্ছে, তো ডিপ ইমোশনাল কিন্তু যে সম্পর্কটা ওটা কিন্তু ওদের মাঝে ছিল। দ্য ন্যারেটর ওয়াজ ইন লাভ উইথ হার অ্যান্ড অ্যাবাউট টু ম্যারি হার সুন, হি ফিলস এ প্রোফাউন্ড সেন্স অফ লস অ্যান্ড গিল্ট ওভার হার ডেথ, অর্থাৎ তার মৃত্যুর ফলে সে হচ্ছে একটু গিল্টি ফিল করছিল এবং মনে হচ্ছে যে জীবনের কোনো একটা কিছু হারিয়ে ফেলছে, এবং উনি কিন্তু ওই মুহূর্তেই ওনার মতিভ্রম হয়েছে। তোমরা দেখেছো যে ইংজিকে ও কিন্তু আবার দেখতে পাচ্ছে যে ইংজি রাস্তা থেকে উঠে আসছে। হার ডেথ শ্যাটার্ড দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, মূলত হচ্ছে ন্যারেটরের হৃদয়কে। পাঁচ দেখো, হোয়াট ডাজ দ্য স্টোরি সাজেস্ট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ স্মল সিমিংলি ইনসিগনিফিকেন্ট ডিসিশন, অর্থাৎ বলছে যে হোয়াট ডাজ দ্য স্টোরি সাজেস্ট, অর্থাৎ এই স্টোরিটা আসলে কি ব্যাখ্যা করে, কি বোঝায়, অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ স্মল সিমিংলি ইনসিগনিফিকেন্ট ডিসিশন, অর্থাৎ বলছে এই প্যাসেজটা আসলে কি বোঝায় যে আমরা যেটাকে আসলে ছোট মনে করি বা দেখতে যেটাকে ছোট এমন ডিসিশনের আসলে কি ধরনের ইম্প্যাক্ট প্রভাব আমাদের মধ্যে আছে, অর্থাৎ দেখতে ছোট বা মনে হচ্ছে যে খুব একটা ইনসিগনিফিকেন্ট, খুব একটা বড় কিছু না, বাট এই ধরনের জিনিসের কেমন ধরনের প্রভাব আমাদের উপরে আছে। এখানে মূলত বোঝাচ্ছে যে এই যে ইংজি মেয়েটা ও জাস্ট একটা ছাতা নিয়ে একটা মেইল বক্সে মেইল ফেলে দিতে যাচ্ছে, যে একটা মেইল ড্রপ করবে, খুবই ইনসিগনিফিকেন্ট লাগে না, মনে হয় না যে এটা তো খুব সিম্পল বিষয়, এ তো আমাকে দিলে তো আমিই করে দিতে পারবো, বাট খুবই ইনসিগনিফিকেন্ট বিষয়, বাট এই কাজটা করতে গিয়ে ও কি হয়েছে, একদম ওর জীবনই চলে গেছে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে ও মারা গেছে। তো এটাই বলছে যে এত ছোট বা দেখে মনে হয় খুব একটা জটিল কোনো সিদ্ধান্ত না, বাট এই ধরনের জিনিসের আমাদের জীবনে কেমন সিগনিফিকেন্ট থাকতে পারে। এই প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে? বাটারফ্লাই ইফেক্ট থেকে। কারণ বাটারফ্লাই ইফেক্টে বলা হয় যে পৃথিবীর অন্য প্রান্তে ধরো একটা প্রজাপতি ডানা ঝাপটালো, অর্থাৎ একটা সামান্য একটু বাতাস কি হলো,
বাতাস হয়তো ঘুরবে ওর হচ্ছে ডানা ঝাপটানোর ফলে, বাট ওই বাতাসটা ধীরে 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 বড় হতে হতে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে কি হবে বা অপর প্রান্তে গিয়ে কি হবে, ওটার ফলে একটা টর্নেডো সৃষ্টি হবে। এটাকে বলা হয় হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। অর্থাৎ তোমার কাজটা ছোট হতে পারে, বাট এইটার একটা কিন্তু বিশাল ইম্প্যাক্ট কিন্তু সমাজে তৈরি করতে পারে। তোমরা দেখো না, ওই যে আর একটা জিনিস আছে, এটাকে বলা হয় হচ্ছে, ইফেক্টটার নাম ভুলে গেলাম, একটা করে কার্ড বা বড় বড় হচ্ছে দেখবা যে ডোমিনো ইফেক্ট বলে এটাকে। ছোট্ট একটা ডোমিনো দেখবা যে প্রথমে একটা আঙুলের মাথা দিয়ে ধাক্কা দেয়, এরপরে ধীরে 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 বড় অনেক ভারী একটা ডোমিনো সেটাও কিন্তু পড়ে যায়। অর্থাৎ তুমি কিন্তু টোকা দিয়েছিলে একদম ছোট্ট ডোমিনোতে, বাট ওটা 100 কেজি 200 কেজি বড় ডোমিনোটাকে কি করতে পারে, ফেলে দিতে পারে। তো এই জিনিসটা থেকেই এই প্রশ্নের মূলত আবির্ভাব হয়েছে। দেখো, দ্য স্টোরি সাজেস্ট দ্যাট স্মল ডিসিশন লাইক ব্রিঙ্গিং অন আমব্রেলা ক্যান হ্যাভ লাইফ অ্যালার্টিং কনসিকুয়েন্সেস। এখানে আমব্রেলার কথা বলছে যে মনে হতে পারে যে একটা ছাতাই তো আমরা নিয়ে গেছি, বাট এই একটা ছাতা থেকেই কিন্তু এই অ্যাক্সিডেন্টের সূচনা। একটা ছাতা নিয়ে আসলো, তারপরে ওরা দুজন একসাথে কিন্তু মেইল জমা দিতে যেতে পারেনি। ওই মেয়েটা বলছে যে দাও আমিই যাই, যেহেতু একটা ছাতা আছে আমিই যাই। তো মূলত এই ঘটনাটা শুরু হলো কি থেকে, একটা ছাতা নেওয়া থেকে, বা আরও যদি বলতে পারো যে মেইল জমা দেওয়া বা বৃষ্টির দিন বাইরে যাওয়ার সিদ্ধান্ত থেকে। It emphasizes the unpredictability of life and how minor choices can lead to significant outcome. অর্থাৎ বলছে যে একদম মাইনর, যেটা নগণ্য একটা সিদ্ধান্ত কিভাবে একটা সিগনিফিকেন্ট আউটকামে পরিণত হতে পারে। এখন এর সাথে যদি তুমি পুরোপুরি একমত নাও হতে পারো, যে এখানে ভাগ্যেরও একটা বিষয় থাকে, যে মানুষ তো মারা যাবেই, কোনো না কোনো একটা রিজন তো ওর পেছনে থাকবেই, সব কিছু রিজন দিয়ে ঘটে। বাট এখানে মূলত এই বাটারফ্লাই ইফেক্ট বা ডোমিনো ইফেক্টটাকে কিছুটা এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। একটু জটিল, আমি তোমাকে বলছিলাম যে এটা কিন্তু একটু লিটারেরি ফোকাসের। তো যারা এই পর্যন্ত ক্লাসে এসেছো, আশা করি তাদের এই বিষয়টা এরপরে আর ঝামেলা হওয়ার কথা না, কারণ বাটারফ্লাই ইফেক্ট কিন্তু ওখানে ডিটেইলে বলা আছে। ওকে, এবার দেখো মূলত বলছে দ্য ক্যারেক্টারিস্টিক ফর হুইচ ইংজি ওয়াজ কম্পেয়ার টু বাটারফ্লাই। অর্থাৎ এই যে ইংজি মেয়েটা, একে কেন বাটারফ্লাইয়ের সাথে তুলনা করা হয়েছে। ক্যারেক্টারিস্টিক ফর হুইচ ইংজি ওয়াজ কম্পেয়ার টু বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের সাথে ইংজিকে কেন কম্পেয়ার করা হলো, কারণ বিং ডেলিকেট। অর্থাৎ ইংজি মেয়েটা মেয়ে মানুষ হিসেবে ওকে ডেলিকেট ধরা হয়েছে, প্লাস ও হচ্ছে খুবই জাস্ট সামান্য একটা অ্যাক্সিডেন্টের কারণে ও কিন্তু মারা গেল, তার কারণে ওকে ডেলিকেট ধরা হয়েছে। প্লাস প্রজাপতি জিনিসটা কিন্তু খুবই ডেলিকেট, এটা কিন্তু কিন্তু তুমি চাপ দিয়ে ধরতে পারবে না। এমনকি ওর ডানা দুইটা তুমি এরকম করে জাস্ট ছোট্ট করে যদি ধরার চেষ্টা করবা, দেখবা ডানা থেকে ওর যে ডানার মাঝে যে জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। অর্থাৎ খুবই ডেলিকেট এই একটা জিনিস। এরপরে দেখো বিং বিউটিফুল, অর্থাৎ লেখকের চোখে, লেখক কিন্তু শেষে বলেছিল মাই বাটারফ্লাই ইংজি, অর্থাৎ লেখকের কাছে হচ্ছে এই মেয়েটা খুবই বিউটিফুল। তার কারণে প্রজাপতিও, আজ পর্যন্ত কোনো মানুষ হয়তো বলেনি যে প্রজাপতি দেখতে অসুন্দর, প্রজাপতিও বিউটিফুল, লেখকের কাছে ইংজি মেয়েটাও কিন্তু বিউটিফুল, তার কারণে তাকে প্রজাপতির সাথে কম্পেয়ার করেছে। বিং লাভড, প্রজাপতিকে যেমন সবাই ভালোবাসে, তেমন এই মেয়েটাকে লেখক ভালোবেসেছিল। সরি, বারবার লেখক বলছি, মূলত ন্যারেটর যিনি গল্পটা ব্যাখ্যা করছেন তিনিও হচ্ছে ওনাকে ভালোবেসেছিল তার কারণে। তারপরে দেখো বিং ট্রানজিয়েন্ট, তারপরে দেখো হ্যাভিং বিগ ইম্প্যাক্ট অন স্মল অ্যাক্ট এবং বিং শর্ট লিভড। প্রজাপতি যেমন খুব বেশি দিন বাঁচে না, তেমন এই মেয়েটাও খুব বেশি দিন বাঁচেনি। ওকে, এরপরে দেখো সামারি, এবং এইটা হচ্ছে মূলত তোমাদের, আচ্ছা এই প্যাসেজটা কিন্তু ছোট, খুব বেশি বড় না, তার কারণে প্যাসেজের পুরোটার সামারি আছে এখানে একদম। তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো। আর তোমাদেরকে আর একটা কাজ দেওয়া যায় এখান থেকে, তোমাদের কি ফ্লো চার্ট দেবো, কাজ একটা ফ্লো চার্ট দেওয়া যেত। আচ্ছা, আমরা এখানে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, আমি অন্য রঙের, আচ্ছা সাদা রং দিয়ে ইউজ করছি। দেখো এই জায়গায় একটা দিয়ে দিই, কি দেওয়া যায়, দ্য রিজনস। এখানে দিলে তোমাদের ঝামেলা হবে, আমি ধরাও অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। আমি এই ওপরে লিখে দিই, তোমরা, এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হচ্ছে তোমরা করবা যে এই ইংজি মেয়েটা যে মারা গেল এর পেছনে কারণ কি 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 কারণ আছে, এটা নিয়ে একটা ফ্লো চার্ট করবা। রিজনস, ওকে, রিজনস বিহাইন্ড ইংজিস অ্যাক্সিডেন্ট দিই, ডেথ না দিয়ে অ্যাক্সিডেন্ট দিই, অ্যাক্সিডেন্ট।
তাহলে এই জিনিসটা দিয়ে তোমরা হচ্ছে ফ্লো চার্ট বানাবা। কি বানাবা? এটা দিয়ে হচ্ছে তোমরা 5টা করবা ফ্লো চার্ট। 6টা একটা তো দেওয়া থাকে, তোমরা 5টা করবা। যে ইংজি মেয়েটা যে মারা গেল তার কারণ কি কি, শুরু করবা যে একটা ছাতা নেওয়া বা হচ্ছে ওই আগ বাড়িয়ে মেইল জমা দিতে যাওয়া, এই ধরনের কথা দিয়ে তোমরা হচ্ছে মূলত 6টা লিখবে এবং প্যাটার্ন চেষ্টা করবা সেম রাখার চেষ্টা করবা। ওকে, তাহলে এই ছিল তোমাদের সামারি এবং পরের অংশ। তাহলে আশা করছি আজকের ক্লাস থেকে একটু হলেও তোমাদের উপকার হয়েছে এবং বিশেষ করে রিলেশনশিপ চ্যাপ্টারের নতুন যে প্যাসেজটা, এই বাটারফ্লাই ইফেক্টে থেকে তোমাদের প্র্যাকটিস থেকে একটু হলেও উপকার হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওপরের রিলেশনশিপ চ্যাপ্টারটা, এটা কিন্তু অনেকবার এসেছে, তো ওইটা আরও বেশি মনোযোগ দিয়ে পড়বা। প্লাস এটা নতুন প্যাসেজ, নতুনটা যদি অ্যাড করে পরীক্ষায় তো একটা ভয় আছে, তো চেষ্টা করবা 2টা প্যাসেজ একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো সমাধান করা, বিগত ক্লাসগুলোতে বাকি ভাই যেভাবে তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়েছে সেগুলো করার এবং নিয়মিত প্র্যাকটিস করা, যেটা সবচেয়ে বেশি। এখানে যদি তুমি 1 ঘন্টার ক্লাস করো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, বাট পরীক্ষার হলে কিন্তু শুধু কনসেপ্ট নিয়ে গেলে হবে না, তোমার লেখার হাত থাকতে হবে। এখন তোমার কনসেপ্ট ক্লিয়ার বাট তুমি কোনোদিন লেখোনি, পরীক্ষার হলে কিন্তু তোমার লিখতে প্রচুর সময় লাগবে। তো আগে থেকে লেখার প্র্যাকটিস করো। অচেনা জিনিস হইলেও ওই যে আগে থেকে যে লেখার একটা ফ্লো থাকে ওইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তাহলে আশা করছি তোমাদের পড়াশোনা ভালো যাচ্ছে এবং তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবে। ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।